নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে আনন্দ শোভাযাত্রা, অনন্য আয়োজনে উচ্ছ্বসিত নানা জাতিগোষ্ঠী সহ নগরবাসী। একটা সব থেকে ভালো হয়েছে বলে আমার মনে হচ্ছে, কারণ খুবই অর্গানাইজড এবং সিকিউরিটি খুবই চমৎকার। আমরা চাই এভাবে আগাক অর্থনৈতিক দিক থেকে যেভাবে উন্নতি হচ্ছে এই বিষয়গুলো যেন মেনটেন করা হয়। বৈশাখের প্রভাতে রমনা ও রবীন্দ্র সরোবর সহ সারা দেশে গান, কবিতা আর নৃত্যে বর্ষবরণ, প্রাণের উৎসবে মেতেছে বাঙালি। এইবারে নববর্ষটা নতুন একটা রঙিন একটা ফিল দিয়েছে। আমি বলবো যে নতুন বাংলাদেশের নতুন শুরু, সবাই মিলে এটা পুরো আমাদের বৈশাখ সব মিলে একাকার হয়ে গেছে। দুঃখ গ্লানি ভুলে নতুন বছরে বৈষম্যহীন দেশ গড়াই এবারের অঙ্গীকার। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার। শুভ নববর্ষ। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং গাজায় ৩৫টি হাসপাতাল ধ্বংসে যুক্তরাষ্ট্রের ৯০০ কেজি বোমা ব্যবহার, আরও ৭৩ ফিলিস্তিনিকে হত্যা, ইয়েমেনে হামলায় নিহত ৬। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে উদযাপন হলো বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সকাল ৯টায় শুরু হওয়া শোভাযাত্রায় অংশ নেয় ২৮টি জাতি গোষ্ঠীর মানুষ সহ সর্বস্তরের মানুষ। এবারের আয়োজনে ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিফ সহ ৭টি মোটিফ স্থান পায়। শোভাযাত্রার শুরুতে স্বজাতীয় নাচে গানে অংশ নেয় বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা। এছাড়া রং বেরঙের পোশাকে নানা বয়সী মানুষ, বিদেশি নাগরিকদেরও শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায়। শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর, বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন ছাত্র সংগঠন। একটা সব থেকে ভালো হয়েছে বলে আমার মনে হচ্ছে, কারণ খুবই অর্গানাইজড এবং সিকিউরিটি খুবই চমৎকার। এবং এইরকমই আনন্দ উৎসব আমরা চাই বারবার পুরোটা বছর, যাতে করে আমরা এভাবে আনন্দের সাথে উদ্দীপনার সাথে পুরো নতুন বছরটাকে বরণ করতে পারি। অবশ্যই আমরা চাই এভাবে আগাক অর্থনৈতিক দিক থেকে যেভাবে উন্নতি হচ্ছে এই বিষয়গুলো যেন মেনটেন করা হয়, ভবিষ্যতে আরো যেন দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। এ যেন বাঙালি হয়ে ওঠা ও একত্র হয়ে ওঠার এক অনুভব। ভালোবাসা, সৌহার্দ্য আর আনন্দের এক অপূর্ব বন্ধনে আবদ্ধ হয়ে নতুন বছরের প্রথম প্রহরে মানুষ আসেন রমনার বটমূলে ছায়ানটের ৫৮তম আয়োজনে। নতুন বছরকে গানে গানে বরণ করে নেয়ার যেন এক সার্থক আয়োজন। তবে সেই আয়োজনের পরতে পরতে সদ্য প্রয়াত ছায়ানটের প্রতিষ্ঠাতা সঞ্জিদা খাতুনকে মনে করেছেন তার সহযাত্রী ও শিষ্যরা। রমনার বটম থেকে বর্ষবরণের বিস্তারিত জানাবেন তানজিলা খান। ঈশানের পুঞ্জ মেঘ যখন অন্ধবেগে বাধা বন্ধন হারা প্রাণ ভরা ঝড়ের মতন ধুলোমাখা হাওয়ায় পূবাকাশে, তখন উকি দিল রক্তিমাভায় উদ্ভাসিত এক সূর্য, জানান দিল এই তো শুরু নববর্ষের। বাংলা পঞ্জিকায় নতুন বছর ১৪৩২-এর পয়লা দিনে ভোরের আলো ফোটার সাথে সাথে রমনার বটমূলের ছায়ানটের ঐতিহ্যবাহী আয়োজনে আসতে শুরু করেন সাধারণ মানুষ। কানায় কানায় পূর্ণ হয় বটমূল। ১.৫ শতাধিক শিল্পীর কণ্ঠে প্রতিধ্বনিত হতে থাকে অতীতের সকল আবর্জনা ভুলে নির্ভয়ে এগিয়ে যাওয়ার সম্মেলক গান। আমি আর আমার ওয়াইফ খুব সকালে এসে গান শুনছি, কবিতা শুনছি, খুব ভালো লাগছে। এইটা সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং সুন্দর একটা দিন। আমরা সবাই একসাথে দেখেছেন তো, সবাই একটা মিলন মেলা হয়েছে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান
পাহাড়ি সবাই একসাথে মিলে থাকাটা এই দেশের সবসময়ই ছিল, সেভাবেই যেন আমরা থাকতে পারি সেই আশা। সবাইদেরকে নববর্ষের শুভেচ্ছা। আজকে তো এখানে গান শুনলাম, পরে এখন একটা রেস্টুরেন্টে খেতে যাব, পরে খেয়ে দিয়ে বাসায় যাব। আমি মনে করি যে পহেলা বৈশাখটা আমাদের একটা জাতীয় ফেস্টিভ্যাল এবং এটা আসলে আমাদেরও মানে সবসময় পালন করা উচিত, কারণ আমাদের যে কালচার, আমাদের সংস্কৃতি, তাহলে আমরা ভুলে যাব। যত নেগেটিভিটি আছে সব যাতে দূর হয়ে যায়, আমরা যাতে নতুনভাবে শুরু করতে পারি। ৫৮তম এই আয়োজনে এবারের বার্তা ছিল আমার মুক্তি আলোয় আলোয়। রাগ ভৈরব পরিবেশন দিয়ে নতুন প্রভাতকে স্বাগত জানানো হয়। আয়োজনে এবার ছিল ২৭টি পরিবেশনা। গোটা অনুষ্ঠান সাজানো হয় নতুন স্নিগ্ধ আলো, প্রকৃতি এবং মানুষকে ভালোবাসার গান, দেশপ্রেম, মানবপ্রেম আর আত্মবোধন জাগরণের সুরবাণী দিয়ে। থাকে বাঙালি সমাজকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হবার আহ্বান। আমাদের কথাগুলো ছিল মুক্তির কথা, আলোর কথা, প্রাণের কথা, মানুষের সম্প্রীতির কথা, এবং আমরা সবসময় যা চর্চা করে আসি একটি অসাম্প্রদায়িক সমাজ গড়বার। আমাদের গানে গানে, পাঠে এবং আমাদের বক্তব্যের ভিতর দিয়ে সেগুলো প্রতিবার যেমন থাকে, এবারে বিশেষভাবে আমরা অন্ধকার থেকে আলোর পথে সবাইকে অভিযাত্রী হবার আহ্বান জানিয়েছি। এই বাংলাদেশের এতদিন পর্যন্ত যে ধরনের ফ্যাসিবাদী শাসন চলতো, যে ধরনের নিপীড়ন নির্যাতন চলতো, সেই সমস্ত বিষয়গুলো বন্ধ হওয়া দরকার এবং এখানে রাজনৈতিক একটি মানে সুষ্ঠু রাজনৈতিক সহাবস্থান প্রয়োজন এবং জনগণের যে নাগরিক অধিকার, সেই অধিকারগুলো প্রতিষ্ঠিত হওয়া দরকার। গতবার এসেছিলাম প্রোগ্রামটা দেখতে, তখন আমার মনে হয়েছিল যে আমিও যদি কোনোবার করতাম, কারণ এত সুন্দর সুন্দর এক একটা গান পরিবেশনা করা হয়। তো এইবার যখন প্রথমবারের মতন করেছি, আমার আসলে অনেক ভালো লেগেছে। চাইবো যে সারাটা বছর এরকমই ভালোভাবে কাটুক, হিংসা, দেশ, সেই সংঘাত, সেগুলো দূর হয়ে যাক। গানগুলো আসলে পরিস্থিতি অনুযায়ী মাথায় রেখেই করা হয়েছে, ওভাবেই তুলে ধরা হয়েছে, উপস্থাপনা সেরকমই ছিল। তো সেই ভাষাটা, এটাও একটা আসলে আমি বলবো প্রোটেস্ট, এটাও সলিডারিটিরই একটা মানে উপস্থাপনা। সুখে থাকলে মনে দুঃখের ঘর। ছায়ানটের এবারের পরিবেশনা ছিল ১২টি একক গান, ৯টি সম্মেলক গান এবং নির্বাহী সভাপতির কথন। এছাড়াও গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যার প্রতিবাদ ও শহীদদের স্মরণে করা হয় ১ মিনিট নীরবতা পালন। সবশেষে বরাবরের মতোই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়েই শেষ হয় এবারের পরিবেশনা। ও আলোর পথযাত্রী এখানে থেমো না, এ বালুর চরে আশার তরণী তোমার যেন বেদনা। গান পারলে হয়তো সুরে সুরেই গাওয়ার চেষ্টা করতাম, তবে যে মানুষটির কণ্ঠেও সুর নেই, তার কাছেও সুরের মধ্য দিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন ছায়ানটের এই শিল্পীরা। সকল সাম্প্রদায়িকতাকে ভুলে বাঙালি সংস্কৃতিকে নিজের মধ্যে ধারণ করার কথাই বলেছেন তারা গানে গানে। ছিল নবচেতনার অঙ্গীকার, একে অপরের পাশে ঢাল হয়ে এই বাংলার মাটিতেই দাঁড়াবার অঙ্গীকার ছিল সকলের মাঝে। তানজিলা খান মিম, এখন, ঢাকা। বাংলা নববর্ষ উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বৈশাখী মেলায় কথা বলছেন সংস্কৃতি উপদেষ্টা। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এবং আমরা যখন সবাই মিলে একটা বাংলাদেশের স্বপ্ন দেখব, তখন দেখবেন যে আমাদের মধ্যে বিভেদ বা ফাটল তৈরি করার সুযোগ কম হবে, এবং বিভেদ এবং ফাটল না থাকলে কিন্তু কোনো রকম ফ্যাসিবাদের উৎপাদনের সুযোগ থাকে না। ফলে আমার মনে হয় আমরা অল্প করে হলো, ছোট করে হলো ঠিক দিকে হাঁটা শুরু করেছি। এবার আমি একটু এই মেলার প্রসঙ্গে আসতে চাই। মেলা তো এমন একটা জায়গা, আপনারা জানেন যে যেখানে দুই পক্ষই খুশি থাকে। পৃথিবীতে খুব অল্প জায়গা আছে যেখানে দুই পক্ষ খুশি থাকে। মেলায় যারা পণ্য বিক্রি করে তারা বিক্রি করে খুশি হয়, যারা পণ্য কেনে তারা কিনে খুশি হয়। ফলে দুই পক্ষ খুশি থাকে, এরকম জায়গায় আসলে সবারই মন ভালো হয়ে যায়, আমাদেরও সেই কারণে মন ভালো। তবে মেলার এই কেনাবেচার বাইরেও এটা একটা সাংস্কৃতিক গুরুত্ব আছে, যেটা আমাদের আগের বক্তারা অনেকেই বলেছেন। সেই জায়গা থেকে কিনা যায় না। আমি 2 দিন আগে মিরপুরে
5টা জাতিগোষ্ঠী, চাকমা, মারমা, গারো, ত্রিপুরা, এরকম আরো একজন কেউ ছিল, 5টা সম্ভবত, তাদের একটা উৎসবে যাই। তো সেখানে অনেক উদ্যোক্তা আমার সঙ্গে দেখা করতে আসেন এবং কিছু কথা বলেন, যেটা এখন আমি আমার কলিগ বড় ভাই আদিলুর রহমান খান শুভ্র ভাইয়ের উদ্দেশ্যে বলবো, এবং আমি নিশ্চিত উনি ওনার মন্ত্রণালয় এবং আরো যেসব মন্ত্রণালয় এখানে ভূমিকা রাখার প্রয়োজন তারা রাখবে। তো ওখানে আপনারা জানেন যে অনলাইনে খুব পপুলার একটা রেস্টুরেন্ট আছে হেবাংনা। হেবাংয়ের উদ্যোক্তা এবং আরো কয়েকজন এসে আমাকে বলেন যে ওনাদের ঢাকায় এসে এমনকি তাদের যে অঞ্চলে তারা থাকেন সেখানেও ঋণ পেতে তাদের একটু সমস্যা হয়, মানে ব্যবসা করতে তাদের সমস্যা হয়। মূল সমস্যা হচ্ছে ঋণ। তো আমি তখন তাদেরকে কথা দিয়েছিলাম, আজকে আমি মোক্ষম সুযোগ পেয়েছি শুভ্র ভাইকে এখানে পেয়ে। শুভ্রর উদ্দেশ্যে আমার অনুরোধ থাকবে শিল্প মন্ত্রণালয়, ডিসিকের মাধ্যমে এবং যদি প্রয়োজনে অর্থ মন্ত্রণালয়কেও ইনক্লুড করে যদি একটা টেলর মেড প্রোগ্রাম করা হয় শুধু ওদের জন্য, মানে শুধু পাহাড়ে যে জাতিগোষ্ঠী আছে তারা না, সমতলে আরো অনেক আছে, মণিপুরি, গারো, সাঁওতাল, এদের সবার জন্য ট্রেনিং এবং ট্রেনিং এর পাশাপাশি আমরা সহজ শর্তে যদি ঋণের ব্যবস্থা করতে পারি, তারা যেমন এবার এসে উৎসবে ব্যাপক আনন্দ নিয়ে অংশগ্রহণ করেছে, আমি নিশ্চিত তারা যখন দেখবে যে তাদেরকে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার আসলে, মানে আমরা এই যে কদিনের দায়িত্বের মধ্যে আছি, এই কদিনে যদি আমরা কোনো উদ্যোগ নিতে পারি, আমি নিশ্চিত তারা অনেক আনন্দিত হবে এবং আগামী বছরের শোভাযাত্রা এবং দেশ জুড়ে যে উৎসবগুলো হবে সেখানে আমরা তাদেরকে আরো আনন্দিত এবং আরো উৎসবমুখর দেখতে পাবো। সবাইকে ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন এবং সবাইকে আবারও বাংলা, চাকমা, গারো, মারমা এবং সকল জনগোষ্ঠীর নববর্ষের শুভেচ্ছা। বাংলা নববর্ষ উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে আজ থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা। মেলার উদ্বোধন করে সেখানে বক্তব্য রাখছিলেন সংস্কৃতি উপদেষ্টা। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বাংলা নববর্ষ 1432 সনকে বরণ করতে ভোর থেকে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সুরের ধারার আয়োজনে চলে শতাধিক শিল্পীর গান। এতে এক যোগে যোগ দেয় নগরীর নানা প্রান্তের মানুষ। দেশাত্মবোধক গানের সুরে এক যোগে মঞ্চ মাতিয়ে রাখেন শিল্পীরা। একে একে পরিবেশিত হতে থাকে আলো আমার আলো, জগৎ জুড়ে উদার সুরে থেকে শুরু করে এসো হে বৈশাখ এসো এসো। এ সময় শিল্পী শ্রোতাদের কণ্ঠে ভেসে ওঠে নতুন বছরের কল্যাণ কামনার বাণী। গানের তালে তালে ভেসে ওঠে দেশীয় নানা সংস্কৃতি। এছাড়াও অনুষ্ঠানের বাড়তি আমেজ যোগ করে বিভিন্ন লোকজ মেলার স্টল, খেলাধুলার আয়োজন সহ দেশীয় নানান ক্ষুদ্র ও কুটির শিল্পের দোকান। এর আগে একই মঞ্চে আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যকে ধারণ করে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান আয়োজিত হয়। সারা বছরটা যেন ভালো থাকুক, সবকিছু মিলে যেন আমার শরীর ভালো থাকুক, আমার পরিবারের শরীর ভালো থাকুক, দেশ সুস্থ থাকুক, সবাই যেন সুস্থ থাকে, নিরাপদ থাকে, এটাই তো প্রত্যাশা। সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে চলতে পারি, যেটা আমাদের সংস্কৃতি। এটাই নতুন বছরের প্রত্যাশা, যে নতুন বাংলাদেশ আমরা চাই, যেটা আমাদের সবার আশা। আমরা আরো সুন্দর বাংলাদেশ দেখতে চাই, আমরা যাতে সুস্থ থাকি, ভালো থাকি এবং আমরা আমাদের চারপাশের সবাইকে যাতে ভালো রাখতে পারি, এই শুভকামনা জানাই। আমাদের এই পয়লা বৈশাখকে আমরা ভুলে না যাই, আমরা যেন আরো অনাড়ম্বরভাবে আমরা যেন পালন করতে পারি এবং সবার সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করছি। নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। দিনটি ঘিরে আয়োজিত আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন মোটিফে ফুটে ওঠে গ্রাম বাংলার ঐতিহ্য। বর্ণিল সাজে এতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। অতীতের সব গ্লানি ভুলে সুখ ও সমৃদ্ধির কামনা করেন তারা। সহকর্মীদের তথ্য ও ছবিতে বিস্তারিত। গাছের ফাঁক দিয়ে উকি দেয়া ভোরের সূর্য দিচ্ছে নতুনের বার্তা। দেশাত্মবোধক ও রবীন্দ্র নজরুল সঙ্গীতের মাধ্যমে শুরু হয় নতুন বর্ষবরণের আয়োজন। পাখি বাঘসহ বিভিন্ন মোটিফে ফুটে ওঠে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসানের বার্তা। বরিশাল বিএম স্কুল মাঠে উদীচী শিল্পগোষ্ঠীর উদ্যোগে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে স্বাগত জানানো হয় নতুন বছরকে। পরে জেলা প্রশাসনের আয়োজনে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। সেখানে হাতি, ঘোড়া, পালকির মোটিভ সহ ফুটে ওঠে গ্রাম বাংলার ঐতিহ্য। আনন্দ শোভাযাত্রা এটা সফল হোক এই কামনা করছি, আমাদের সকালে সহযোগিতা চাচ্ছি। ছোটবেলা থেকে নববর্ষের দিনটি আমাদের কাছে খুবই বিশেষ দিন।
এদিকে গরুর ও ঘোড়ার গাড়ি নিয়ে ব্যতিক্রমধর্মী র্যালির আয়োজন করে রংপুর জেলা প্রশাসন। বর্ণিল সাজে শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন সংগঠনের সদস্য, শিক্ষার্থী, আদিবাসী সহ নানা শ্রেণী পেশার মানুষ। অতীতের ব্যর্থতার গ্লানি ভুলে সুখ ও সমৃদ্ধির কামনা করেন তারা। নতুন ভোরের আলোয় এলো পহেলা বৈশাখ স্লোগানে ময়মনসিংহের শিল্পকলায় আয়োজন করা হয় বর্ষবরণ উৎসব। পরে আবহমান গ্রাম বাংলার টেপা পুতুল, পেঁচা, বায়োস্কোপ, একতারা সহ প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। নতুন বছর হচ্ছে নতুন ভাবে সবকিছু শুরু করা, তা আমাদের মধ্যে সবকিছু শুভ বুদ্ধির উদয় ঘটুক। আমরা যেন প্রতিটা দিন এভাবে একসাথে সবাই সম্মিলিতভাবে সুন্দর নতুন বাংলাদেশ গড়তে পারি। সারা দেশের মতো রাজশাহীতে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বর্ষবরণ উৎসব। পদ্মাপাড়ে রবীন্দ্র নজরুল মঞ্চে সকল মঙ্গল কামনায় শুরু হয় প্রথম প্রহর। পরে শোভাযাত্রায় গরুর গাড়ি, চরকি সহ বাঙালির সমৃদ্ধির স্মারক তুলে ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নতুন একটি আলো নিয়ে আমরা চাই প্রত্যেকের জীবন আলোকিত হোক, আর যদি মানুষের জীবন আলোকিত হয় সে তার আলো দিয়েই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। বাঙালির এই ঐতিহ্যটাকে আমরা যাতে চর্চার মাধ্যমে নিতে পারি। এদিকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন সিলেটবাসী। এছাড়া নানা আয়োজন ও বর্ণিল সাজের মধ্য দিয়ে খুলনা, কুমিল্লা, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায় নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। তামজিদ মির্জা, এখন। নতুন বাংলাদেশের প্রথম বৈশাখের আয়োজনকে ইনক্লুসিভ বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বছরের প্রথম দিনে তিনি সবাইকে এক থাকার আহ্বান জানান। রমনার বটমূলে পহেলা বৈশাখের আয়োজন উপভোগ করতে এসে প্রেস সচিব এই আহ্বান জানান। এ সময় দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছাও জানান তিনি। এবারে আমরা যে নববর্ষর যে সেলিব্রেশন কত ইনক্লুসিভ হয়েছে, আর আমরা সবাইকে নিয়ে এই নববর্ষের আয়োজন করার চেষ্টা করা হয়েছে কালচারাল মিনিস্ট্রি থেকে। এবং আমি বলবো যে নতুন বাংলাদেশের নতুন শুরু, সবাই মিলে আমরা যে শুরুটা করলাম, যে দেখেন সবাইকে আমাদের যারা বিশু, বিজু, সংক্রান্ত সবাই মিলে এটা পুরো আমাদের বৈশাখ সব মিলে একাকার হয়ে গেছে। এবং এটা খুবই আমি বলবো যে একটা মহৎ একটা উদ্যোগ। আমাদের যে একটা অনেক দূরের, আমরা অনেক সময় মনে হতো না ওরা আমাদের দূরের, আমরা চাই সবাই এক হোক। বিগত সরকার পহেলা বৈশাখকে দলীয় সাংস্কৃতিক হাতিয়ারে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নতুন বছর বাংলাদেশের মানুষের জন্য শান্তির বার্তা আনবে মন্তব্য করে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন সেসব অবশ্যই অন্তর্বর্তী সরকার করবে, যাতে পরে যারা ক্ষমতায় আসবে তারা যেন এই সংস্কার চালিয়ে নিতে পারে। হাসিনা মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত আয়োজন দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সমস্ত সংস্কৃতি, সমস্ত সার্বজনীনতাকে নষ্ট করে সবকিছুকে ফেসিবাদের করায়ত্ত করা হয়েছিল। আজকের পহেলা বৈশাখ বাংলাদেশিদের জন্য, বাংলা ভাষীদের জন্য, বাঙালিদের জন্য, সকলের জন্য এক নতুন দিগন্তের সূচনা করেছে। আমরা দেখেছি বিগত সময়গুলোকে অন্য সব কিছুর মতো পহেলা বৈশাখকেও একটি সাংস্কৃতিক দলীয় হাতিয়ারে পরিণত করেছিল বিগত রেজিম। ফলে পহেলা বৈশাখ বা নববর্ষের যে অন্তর্ভুক্তিমূলক বৈশিষ্ট্য সেটি ছিল না। কেরানীগঞ্জের তেঘরিয়া বিটি মাঠে চলছে দিনব্যাপী বৈশাখী মেলা। মেলার বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, নববর্ষের শুভেচ্ছা নেবেন, জানতে চাই মেলার পরিস্থিতি কেমন দেখছেন, কি কি আয়োজন রয়েছে সেখানে এবং জনসমাগম কেমন দেখছেন? নতুন স্বপ্ন, প্রত্যাশা, সম্ভাবনা নিয়ে নতুন দিন, নতুন বর্ষ। প্রতি আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। বাঙালি যেই বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় নিয়েছে সেটি আজকে এই মেলায় প্রতিফলিত হচ্ছে, সারা দেশে প্রতিফলিত হচ্ছে। আমরা মেলায় দেখেছি সময়ের সাথে সাথে লোক সমাগম বাড়ছে, নানা আয়োজন করা হচ্ছে। আমরা একেবারে পান্তা ইলিশের যেই শপটি রয়েছে, স্টলটি রয়েছে, তার সামনে রয়েছে। এখানে যারাই মেলা আসছে এই মেলায় তাদের একেবারে বিনামূল্যে পান্তা ইলিশ খাওয়ার সুযোগ থাকছে। সব শ্রেণী পেশার মানুষ এখানে এসেছে। ছোট বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি যাদের লাইন ধরে এখানে পান্তা ইলিশ, সাথে নানা পদের ভর্তা তো রয়েছেই, কাঁচামরিচ রয়েছে। অর্থাৎ এই যে ঐতিহ্য, সেই ঐতিহ্য ধরে রাখার জন্য
মানুষের যে চেষ্টা এবং এই আজকের যে মেলা সেটি কেরানীগঞ্জ উপজেলা বিএনপি থেকে আয়োজিত। এখানে প্রায় 30টির অধিক স্টল রয়েছে, যেখানে শিশু কিশোরদের খেলনার দোকান তো রয়েছেই, আমরা দেখেছি নারীদের প্রসাধনী সামগ্রীর দোকান রয়েছে, বিভিন্ন প্রকার খাবারের ঐতিহ্যবাহী খাবারের দোকান, মিষ্টান্নের দোকান রয়েছে, সে সাথে চিরা মুড়ি খই বাতাসার দোকান তো রয়েছেই। একেবারে বলা যায় একটি বিশাল মাঠের চারপাশেই সুসজ্জিত করে দোকানগুলো বসানো হয়েছে। বলা যায় চৈত্র শেষ হয়েছে, বৈশাখ শুরু। তবে এই যে তাপমাত্রা অনেক বেশি হওয়ার কারণে এখন পর্যন্ত যেহেতু দুপুরের সময় লোক সমাগম কিছুটা কম, তবে যারা আয়োজক তারা যেটি বলছেন যে সময় যত গড়াবে বিকেলের দিকে রোদ কিছুটা কমে গেলে, তাপমাত্রা কমে গেলে সেখানে এই মেলাটি আরও বেশি জমজমাট হয়ে উঠবে। আমরা মাঠের এক প্রান্তে দেখছি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের জন্য মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে সকাল থেকেই। এবং পহেলা বৈশাখ যেহেতু বাঙালির একটি সার্বজনীন লোক উৎসব, সেক্ষেত্রে এই দিনকে আনন্দঘন পরিবেশে বরণ করতে বাংলা নতুন বছরে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সাজিয়েছে, সুন্দর বাউল গান চলছে, কবিগান, যাত্রাপালা হবে, গম্ভীরা, পুঁথিপাঠ, পালা গানের মতো যে আয়োজন সেটিও থাকছে। তো এই দিনব্যাপী যে আয়োজন চলছে কেরানীগঞ্জের, এই আয়োজন চলমান থাকবে। এক পাশে খাওয়া দাওয়া চলছে, আরেক পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান, অন্য পাশে চাইলেই পছন্দের জিনিস কেনাকাটার সুযোগ। একেবারে একই মাঠে একই স্থানে এরকম যে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নতুন বর্ষকে বরণ করে নিচ্ছে বাঙালিরা। তো এই ছিল মুক্তি আমার কাছে কেরানীগঞ্জ থেকে সবচেয়ে। কেরানীগঞ্জের তেঘুরিয়া বিটি মাঠে চলছে দিনব্যাপী বৈশাখী মেলা। মেলার সবশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সিফাত শাহরিয়ার। বাংলা নববর্ষকে ঘিরে নানা আয়োজনে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন নাজমুস সাকিব। সাকিব, নববর্ষের যে অন্যতম আকর্ষণীয় আয়োজন আনন্দ শোভাযাত্রা, সেটি বেশ কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেছে। এটি ছাড়া আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে যে এলাকাগুলো রয়েছে সেখানে কি কি আয়োজন দেখছেন জানাবেন। মুক্তি, আজকে কিন্তু সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা রমরম অবস্থা, অর্থাৎ যেই নতুন যে বর্ষ অর্থাৎ নববর্ষ, সেটাকে ঘিরে মানুষের মধ্যে আগ্রহ উদ্দীপনা আসলে কমতি কিন্তু আমরা দেখিনি। এবং সকাল থেকে যে র্যালিটি চলেছে সেটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার র্যালি পরে মানুষজন কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেড়ে যায়নি। যদি একটু দেখাতে চাই যে আজকে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর কিংবা আশপাশ টিএসসি এইসব এলাকায় কিন্তু মানুষজন আসলে ক্ষণে ক্ষণে বাড়ছে, যেহেতু আজকে আসলে বলাই যায় যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে বেশ কিছু উদ্দীপনার জন্য কিন্তু আয়োজন করা হয়েছে। জানাতে চাই যে খেলাঘর ঢাকা মহানগরী কমিটি তারাও কিন্তু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করেছে এবং কিছুক্ষণ পরে সেই আলোচনা সভা বা সাংস্কৃতিক অনুষ্ঠানটি হওয়ার কথা। এবং আজকে আমরা দেখতে পেয়েছি যে যেহেতু আজকে সকাল থেকে আসলে র্যালিটি হয়েছে কিংবা নানা ধরনের প্রতিকৃতি প্রদর্শিত হয়েছে, সেগুলো দেখতে কিন্তু মানুষজন এসেছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে মেট্রো রেলে চড়েও কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে শাহবাগে কিংবা তার আগেও তারা নেমে এখানে কিন্তু প্রবেশ করেছেন। যদিও নিরাপত্তার যে বিষয়টা সেটা আসলে বারবারই বলা হয় যে এত মানুষ আসলে প্রবেশ করবেন, তাদের নিরাপত্তা কতটা থাকবে, সেই নিরাপত্তার ব্যবস্থা কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীও পর্যাপ্ত রেখেছে। ফলে আমরা দেখতে পেয়েছি যে প্রায় কয়েক স্তরের নিরাপত্তা এবং পোশাকে কিংবা সাদা পোশাকে তারা কিন্তু রেখেছেন। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে প্রক্টোরিয়াল টিম যেটা রয়েছে তারা কিন্তু আসলে সার্বক্ষণিকভাবে কাজ করছেন এই নিরাপত্তার বিষয়ের জন্য। এবং আজকে শুধুমাত্র এই যে খেলাঘরই নয়, এর বাইরেও বেশ কিছু সংগঠন, যারা সামাজিক সংগঠন রয়েছে কিংবা সাংস্কৃতিক সংগঠন, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় তারা বেশ কিছু আয়োজন করেছে। এবং আজকে সারাদিনই কিন্তু এখানে নানা ধরনের ছোটোখাটো যে কনসার্ট কিংবা বাউল সঙ্গীত সেই সবের কিন্তু আয়োজন রয়েছে। ফলে বলাই যায় যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে যেই নববর্ষের
যে সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা নববর্ষকে ঘিরে যে আয়োজন সেটা কিন্তু আজকে সারাদিনই চলবে বলে আমরা জানতে পেরেছি এবং কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনিও কিন্তু একই কথাই বলেছেন যে এখানে যেই নিরাপত্তা কিংবা নানা আয়োজন সেগুলো আসলে যাতে ঠিক মতো হয় তার জন্য কিন্তু তারা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছেন। এবং সব মিলে বলা যায় যে আজকে সকাল থেকে যেই উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে এটা আজকে রাত পর্যন্ত চলবে, যদিও বলা হচ্ছে যে 5টার পর বহিরাগত যারা আছে তাদের প্রবেশ করতে দেওয়া হবে না, তবে সেটা বিকেল নাগাদ আসলে বোঝা যাবে যে বহিরাগতরা কতটা প্রবেশ করতে পারছেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সবশেষ মুক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বর্ষবরণ উদযাপনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নাজিমুস সাকিব। নববর্ষ উপলক্ষে অলিগলি আয়োজিত হালখাতা, আলপনা, ছবি আঁকা উৎসব চলছে শাহাবুদ্দিন পার্কে। সেখান থেকে আরো খবরাখবর জানাবেন সিউল আহমেদ। সিউল, শাহাবুদ্দিন পার্কে আয়োজন কেমন দেখছেন এবং অংশগ্রহণকারীদের কেমন দেখছেন সেখানে আনন্দ উদ্দীপনা জানাবেন। মুক্তি ঠিক এই মুহূর্তে আছি রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে। আপনারা জানেন যে এখানে আসলে একটি পয়লা বৈশাখ উপলক্ষে একটি মেলা এবং একই সাথে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আমি যদি একটু দেখাই, ঠিক এই মুহূর্তে এখানে কথা বলছেন শারমিন মুর্শেদ, যিনি আসলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। এছাড়াও আমরা দেখছি যে আনু মোহাম্মদ সারা আছেন, এছাড়াও অনেকেই কিন্তু এখানে আছেন। তারা আসলে আজকে যে বিষয়টি, তারা আসলে সকাল থেকে বিভিন্ন ধরনের মেলা এবং গানের পাশাপাশি তারা একটি আলোচনার আয়োজন করেছে, যে আলোচনায় আসলে উঠে এসেছে এই জাতীয়তাবাদীতে নারীদের ভূমিকা আসলে কিরকম। আসলে তারা বলতে চাচ্ছেন যে সকাল থেকে তারা যখন আলোচনা করেছেন তারা একটি বিষয়কে মাথায় সবার একটি বিষয়কে তারা আলোচনায় কেন্দ্রবিন্দুতে তুলে এনেছেন, সেটি হচ্ছে যে এখনো কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে পয়লা নববর্ষ অথবা পয়লা বৈশাখের যে আয়োজন, সেই আয়োজনগুলো অনেক জায়গায় কিন্তু ভেস্তে গেছে। সেই জায়গাগুলো যেন এখনো পর্যন্ত ঠিক করতে পারেনি সরকার, এমনটা কিন্তু আনু মোহাম্মদ সার সহ অন্যান্য যারা ছিলেন তারা কিন্তু বলেছেন। এছাড়াও একটি বিষয় তারা বলছেন যে এই যে পয়লা বৈশাখ, যেটি আসলে আমিত্ববোধের একটা জায়গা, এবং এই আমিত্ববোধটা কিন্তু বাংলাদেশের অনেকের মাঝে এখনো পর্যন্ত গড়ে ওঠেনি, যেটি গড়ে ওঠার সবচেয়ে সুবর্ণ সুযোগ কিন্তু এখন। এছাড়া আপনাকে বলি যে এখানে সকাল থেকে বিভিন্ন প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামগুলোর মধ্যে নাগরদোলা সহ অন্যান্য কিছু বাচ্চাদের জন্য রাইড নিয়ে আসা হয়েছে। ঠিক কিছুক্ষণ আগেই এই প্রোগ্রাম শুরু হওয়ার ঠিক 10 থেকে 15 মিনিট আগে কিন্তু জলের গান তাদের গান শেষ করেছে। এছাড়াও আমরা দেখেছি যে এখানে গুলশান সোসাইটির যারা আয়োজক আছেন তারা কথা বলেছেন, সাংবাদিক সহ অন্যান্য যারা সোসাইটির যারা অন্যান্য ব্যক্তিবর্গ রয়েছেন, যারা বিভিন্ন ব্যক্তিবর্গের জায়গায় রয়েছেন, তারা কথা বলেছেন। এছাড়া কিন্তু আমরা এখানে দেখেছি একটি আলপনা আঁকার যে প্রতিযোগিতা, সেটি এখানে সকাল থেকে হয়েছে। এছাড়া বিভিন্ন খাবারের স্টল কিন্তু আমরা দেখতে পেরেছি, এবং আমরা দেখেছি যে আসলে নববর্ষের যে শুভেচ্ছা, সেই শুভেচ্ছা কিন্তু বিভিন্ন অন্যান্য অ্যাম্বাসির যারা লোকজন রয়েছে, তারা বিভিন্ন দেশের নাগরিক এই গুলশান দিয়ে ডিপ্লোম্যাটিক জোনে থাকেন, তারাও কিন্তু সকাল থেকে এখানে এসেছেন। আমরা অন্যান্য বিভিন্ন দেশের যারা রয়েছেন, নাগরিক রয়েছেন, তারা এখানে এই পয়লা বৈশাখ যে মেলা উদযাপন, সেটি কিন্তু তারা দেখতে এসেছেন। আমরা তাদের সাথে কথা বলে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে রঙের যে খেলা, এই যে কালচার, এখানকার যে আয়োজন, সেই আয়োজনগুলো কিন্তু তারা মুগ্ধ হয়েছেন। এবং আপনারা নিশ্চয়ই ঠিক দেখতে পাচ্ছেন যেখানে ছোট শিশু থেকে শুরু করে বড়রা সবাই, বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষরা কিন্তু এই মেলায় এসেছেন, এবং তারা কিন্তু একটি যে বোর্ড রয়েছে, সেই বোর্ডে কিন্তু তারা তাদের মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন ছবি আঁকছেন। এখানে আমরা একতারা দেখতে পাচ্ছি, দোতারা দেখতে পাচ্ছি, হাতি সহ বিভিন্ন তবলা, হাতি, বিভিন্ন যে পাখি রয়েছে, সেই ছবিগুলো কিন্তু তারা নিজেরাই এঁকেছেন। এবং বিভিন্ন হাতের ছোঁয়া পেয়ে কিন্তু এই যে বিভিন্ন ধরনের যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই ছবিগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে এই যে আয়োজনটি হয়েছে, সেটি কিন্তু আজকে সারাদিন ব্যাপী চলবে। সকাল থেকে শুরু হয়েছে, সকালে বিভিন্ন দেশাত্মবোধক গান থেকে শুরু করে অন্যান্য আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে, এটি সারাদিন ব্যাপী চলবে। এবং ঠিক এই মুহূর্তে চলছে হচ্ছে একটি আলোচনা সভা। আলোচনা সভার পরে কিন্তু একটি লাঞ্চ ব্রেক রয়েছে, তারপরে কিন্তু আবারও এই অনুষ্ঠান চলতে থাকবে। মুক্তি, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাজধানীর শাহাবুদ্দিন পার্ক থেকে যুক্ত ছিলেন সহকর্মী সিউল আহমেদ।
স্বজন ও প্রিয় মানুষের সঙ্গে নববর্ষ উদযাপনে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। জসিম, শুভ নববর্ষ। জানাবেন যে বাংলা নতুন বছরের প্রথম দিনে সমুদ্র সৈকতে কেমন উপস্থিতি দেখছেন পর্যটকদের এবং সেখানে আর কি কি আয়োজন রয়েছে জানাবেন। মুক্তি, এই সমুদ্র সৈকত কুয়াকাটা এবং সাগরকন্যা কুয়াকাটার পক্ষ থেকে এখন টেলিভিশনের মাধ্যমে দর্শকদের 1432 সালের বর্ষবরণের শুভেচ্ছা জ্ঞাপন করে শুরু করছে। আপনি জানেন যে দেশের সর্ব দক্ষিণে কিন্তু বঙ্গোপসাগর বিধৌত যে একটি জনপদ রয়েছে, সে জনপদের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্য অস্তের মনোরম দৃশ্য দেখা যায়। তো গতকালকে কিন্তু 1431 সালের শেষ সূর্য অস্তের মনোরম দৃশ্য উপভোগ করেছেন পর্যটকরা এবং আজ 1432 সালের প্রথম সূর্য উদয় সম্ভাবনাময়ের সূর্য উদয় অবলোকন করেছেন। সেই সূর্য উদয়ের পর থেকেই কিন্তু এখানে যে পর্যটকরা তারা এখানে কুয়াকাটা সৈকতের যে ঐতিহ্যবাহী যে সকল স্থাপনা রয়েছে, রাখাইন বৌদ্ধবিহার, বৌদ্ধ মূর্তি এবং এখানকার যে কুয়াকাটা যে কূপের নামে কুয়াকাটা নামকরণ করা হয়েছে সেই কুয়া পরিদর্শন করেছেন। এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকরা কিন্তু তারা এই উত্তাল সমুদ্রের ঢেউকে মোকাবেলা করেই সমুদ্র স্নান করে নিচ্ছেন। এখানকার যে হোটেল মোটেল রিসোর্ট তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে এখানকার শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলা সে কর্তৃপক্ষ তারা জানিয়েছেন যে তারা এখানকার যে আগত পর্যটক তাদের সৌজন্যে তারা ইলিশ পান্তা সহ বিভিন্ন আয়োজন করেছে এবং এছাড়া যে অন্যান্য ব্যবসায়ীরা তারাও কিন্তু ঘরোয়া পরিবেশে তারা এই পহেলা বৈশাখ উদযাপন করেছে। এক কথা বলা যায় যে পহেলা বৈশাখকে উপলক্ষ করে কুয়াকাটা সমুদ্র সৈকত আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে। এই ছিল আমার কাছে সবশেষ। জসিম পারভেজ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কুয়াকাটা থেকে। এদিকে কুয়াকাটার মতো পহেলা বৈশাখকে ঘিরে কক্সবাজার সমুদ্র সৈকতেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, যে কোনো উৎসবে আমরা দেখি যে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল নামে, তো এবারে কি কি আয়োজন রয়েছে পর্যটকদের জন্য জানাবেন। একই সঙ্গে যেহেতু পর্যটক সমাগম এখন বেশি, সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা সেখানে কেমন দেখছেন? প্রতি বছরের মতো এবারও আমরা দেখছি যে পহেলা বৈশাখকে ঘিরে ব্যাপক পর্যটকের উপস্থিতি আছে। এর পাশাপাশি এখানে স্থানীয়রাও কিন্তু আজকে উৎসবে মেতেছেন এবং পহেলা বৈশাখ যে সত্যিকার অর্থেই প্রাণের একটি উৎসবের রূপ নেয় বাঙালির কাছে, সেটি আজকে আমরা দেখতে পাচ্ছি এবং কক্সবাজারে কিন্তু ব্যাপক আয়োজন রাখা হয়েছে। আমরা সকাল থেকে দেখছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য পরিসরে র্যালি হয়েছে। এর বাইরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও উন্মুক্ত মঞ্চে এখানে সৈকতের যে লাবণী পয়েন্টের যে উন্মুক্ত মঞ্চ, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরপর পুরো লাবণী পয়েন্টে আসলে বেশ কিছু স্থাপনা করা হয়েছে পহেলা বৈশাখকে ঘিরে। এখানে নানা ধরনের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে এবং যারা এই সৈকতটিতে ভ্রমণে আসবেন তারা যাতে ছবি তুলতে পারেন সেই ধরনের ব্যবস্থাও কিন্তু এখানে রাখা হচ্ছে। বেশ সাজ রব আসলে এখানে লাবণী পয়েন্ট জুড়ে বিরাজ করছে এবং পর্যটকরা বেশ আনন্দের সাথে এই সময়টি কিন্তু এখানে কাটাচ্ছেন এবং এটি কক্সবাজার ভ্রমণে তাদের বিনোদনের ক্ষেত্রে একটি বাড়তি মাত্রা কক্সবাজারের আয়োজনগুলো আসলে কাজ করছে বাড়তি মাত্রা হিসেবে। এবং এখানে যে হোটেল রিসোর্টগুলো রয়েছে, বিশেষ করে তারেকা হোটেলগুলোতেও কিন্তু এখানে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে সৈকতে যেমন লোকজ উৎসবের আয়োজন করা হয়েছে, বিভিন্ন ধরনের পণ্যের স্টল এখানে বসানো হয়েছে। একইভাবে এখানে যে তারকা হোটেলগুলো রয়েছে সেখানেও অভ্যন্তরীণভাবে পান্তাভাতের উৎসব থেকে শুরু করে সাংস্কৃতিক আয়োজন রয়েছে, সেটি আমাদেরকে হোটেল মালিকরা বলছেন। এবং এখানে 60 থেকে 70% বেশি কক্ষ এই মুহূর্তে বুক রয়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। কিছুক্ষণ আগে এখানে বৃহত্তর বীজ ব্যবসায়ী মালিক সমিতির যিনি সভাপতি, তার সাথে আমরা কথা বলছিলাম। তিনি বলছেন যে পহেলা বৈশাখের যে ছুটিকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে পর্যটকদের সমাগম বেড়েছে এবং সৈকতের যে সুগন্ধা পয়েন্ট সেখানে একেবারে উপচে পড়া মানুষের ভিড় রয়েছে। তবে লাবণী এবং কলাতলি পয়েন্টে কিছুটা ভিড় কম থাকলেও কক্সবাজারে ব্যাপক পর্যটকের উপস্থিতি রয়েছে। এই কারণে কিন্তু এখানকার যে ব্যবসা বাণিজ্য সেটি বেশ কিছুদিন ধরে আসলে চাঙা রয়েছেন। সব মিলে আসলে কক্সবাজারে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন হচ্ছে এবং এখানে পর্যটকদের পাশাপাশি
স্থানীয়রও এখানে যে বিনোদনের ব্যবস্থাগুলো করা হয়েছে, বিভিন্ন লোকজ উৎসবের ব্যবস্থা করা হয়েছে, সেইখানে কিন্তু অত্যন্ত প্রাণের উচ্ছ্বাসের সাথে আসলে সময়টা কাটাচ্ছেন। মুক্তি, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সবশেষ। মন্তোষ বেদজ্ঞ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কক্সবাজার থেকে। এবারে বাংলা নববর্ষ আয়োজনের আরও খবর জানাতে বগুড়া থেকে যুক্ত হয়েছেন রাজীব সেলিম। সেলিম, বগুড়ায় কি কি আয়োজন চলবে দিনব্যাপী, বিস্তারিত জানাবেন। মুক্তি, আমি এই মুহূর্তে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার একেবারে প্রত্যন্ত অঞ্চল নিমাইদিঘিতে রয়েছি। নিমাইদিঘিতে বর্ষবরণ উপলক্ষে মেলা বসেছে এবং খুব কাছাকাছি জায়গার মধ্যে 5 কিলোমিটারের মধ্যে আরও 2টি মেলা বসেছে। পাঠান মির্জাপুর এলাকা এবং পাশেই বাগিচাপাড়া নামে একটি গ্রাম রয়েছে, সেখানেও মেলা বসেছে। এই 3টি মেলার যে আয়োজন রয়েছে সবগুলো আয়োজনই প্রায় একই রকম। আমরা দেখেছি ছোট শিশুদের জন্য বিভিন্ন রকমের খেলনা, নাগরদোলা, মাছ, মিষ্টি সহ বিভিন্ন কিছু রয়েছে। এই সাথে মাটির জিনিসপত্র এবং তৈজসপত্র রয়েছে। আমরা মেলায় ঘুরেছি, 3টি মেলাতেই আমরা সকাল শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল দেখেছি। আমরা দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আয়োজন ছিল পহেলা বৈশাখ ঘিরে, সেই আয়োজন হচ্ছে আনন্দ শোভাযাত্রা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন পয়লা বৈশাখের নানান রকম আয়োজন রেখেছেন এবং দিনব্যাপী পান্তা খাওয়া এবং দুপুরে মাছ ভাত খাওয়ার মতো আয়োজন রেখেছে। আর আমরা এখন যে মেলায় রয়েছে, এই মেলাগুলো একেবারে লোকজ গ্রামীণ যে মেলাগুলো, এই মেলাগুলোতে যে অনুষঙ্গগুলো থাকে তার প্রায় সবই রয়েছে। নাগরদোলা রয়েছে, বড় বড় মাছ, মিষ্টি। তবে এই মেলার যে বিশেষ আকর্ষণ সেটি হচ্ছে বড় বড় মাছ এবং মাছ আকৃতির মিষ্টি। আমরা দেখেছি বিভিন্ন ধরনের মিষ্টি, মিষ্টির মধ্যে মাছ মিষ্টি, চমচম, কালোজাম সহ প্রায় 20 প্রকারের মিষ্টি রয়েছে। আর এই মিষ্টিগুলো আমরা দেখেছি যে প্রত্যেকটি মেলাতে প্রায় 10 থেকে 15টি করে মিষ্টির দোকান রয়েছে এবং ব্যবসায়ীরা বলছিলেন যে প্রতিটি দোকানেই প্রায় 25 থেকে 30 মণ করে মিষ্টি বিক্রি হবে। অর্থাৎ এই মেলায় 3 থেকে 400 মণ মিষ্টি বিক্রি হবে প্রতিটি মেলায়। অর্থাৎ যে 3টি মেলা বসেছে, এই 3টি মেলায় সব মিলিয়ে 1000 মণ মিষ্টি বিক্রি হবে এমনটি বলছেন ব্যবসায়ীরা। এছাড়া মাছ ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা এখানে এই মেলায় মাছ এনেছেন, রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন ধরনের বড় বড় মাছ এনেছেন এবং ব্যবসায়ীরা বলছেন অনেকটাই বেচাকেনা বেড়েছে এর আগের মেলাগুলোর চেয়ে। মিষ্টির দোকানগুলোতে মিষ্টি, বড় বড় মিষ্টি ছাড়া যেটি বিক্রি হবে বাঙালি ঐতিহ্যের সাথে সম্পর্কিত যে মিষ্টান্নগুলো রয়েছে, জিলাপি, নেমকি, বাতাসা, সরভাজা সহ বিভিন্ন রকমের মিষ্টি বিক্রি হবে। আয়োজকরা বলছেন তারা যথেষ্ট এখানে সুশৃঙ্খলভাবে যেন মেলাটি উদযাপিত হয় এবং বাংলা নববর্ষকে মানুষ বরণ করতে পারে, সেজন্য আয়োজকরা যথেষ্ট ব্যবস্থা করেছেন। এবং আমরা প্রবীণদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই মেলাটি আরও বড় ছিল, বড় পরিসরে মেলা হতে সেটি সংকীর্ণ হয়ে গেছে অনেকটা। তবে আগের মতো করে এই মেলা আবারও বসাতে চাইলে সেক্ষেত্রে সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে, এমনটি বলছিলেন এই অঞ্চলের প্রবীণরা। এই ছিল আমার কাছে বগুড়ার নিমাইদিঘি মেলা থেকে সবশেষ খবর। মুক্তি। বাংলা নববর্ষ উপলক্ষে বগুড়ায় আয়োজিত হয়েছে বৈশাখী মেলার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাজীব সেলিম। গেল বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ডে প্যারেড। স্থানীয় সময় রোববার বাংলাদেশ ডে প্যারেডের উদ্বোধন করেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। এ সময় তিনি বাংলাদেশি কমিউনিটির ভূয়সী প্রশংসা করেন। এরপর বাংলাদেশে অধ্যুষিত জ্যাকসন হাইটসের সিটি পার্কিং এরিয়া থেকে শুরু হয়ে প্যারেডটি বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এতে বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। বাংলাদেশ সোসাইটির উদ্যোগে আয়োজিত প্যারেডে বাংলাদেশের বিশাল পতাকা এবং বিশেষ প্রশিক্ষিত অশ্বারোহী পুলিশ বাহিনীর অংশগ্রহণে বর্ণিল হয়ে ওঠে আয়োজন। প্যারেডে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাংলাদেশ ও প্রবাসের বিভিন্ন অঙ্গনের তারকারা সহ আইন প্রণেতারাও অংশ নেন। বাবা মায়ের হাত ধরে ছোট ছোট ছেলে মেয়েরাও বাংলাদেশের পতাকা হাতে রাস্তায় দাঁড়িয়েছিল। গাজায় ইসরায়েলি বাহিনী আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত 35টি হাসপাতাল ধ্বংস করতে যুক্তরাষ্ট্রে তৈরি 900 কেজিরও বেশি বোমা ব্যবহার করেছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। যুদ্ধাপরাধ ও মানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাসপাতালেও ধ্বংসযজ্ঞ চালানো এবং জরুরি চিকিৎসা কর্মীদের হত্যার প্রতিবাদে নিন্দার ঝড় বইছে গোটা বিশ্বে। এর মধ্যেই রোববার ক্ষুধার্তদের মাঝে খাবার বিতরণ করা আপন 6 ভাই সহ অন্তত 37 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েলে 2টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। আতঙ্কে সতর্কতামূলক সাইরেন বাজালেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা
হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে ইয়েমেনে চালানো মার্কিন হামলায় নিহত অন্তত 6 ও আহত 20। সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। আগামী মে মাসে অনুষ্ঠিত হবে এই সিরিজটি। সফরে 3 ওয়ানডে ও 3টি করে টি-20 ম্যাচ খেলবে দুই দল। দক্ষিণ আফ্রিকা দল আগামী মাসের 2 তারিখ বাংলাদেশ সফরে আসবে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এছাড়া টি-20 সিরিজের ম্যাচগুলো হবে কক্সবাজারে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে সকাল 10টায়। আগামী 6 মে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। এরপর যথাক্রমে 8 ও 11 মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি 2 ম্যাচ। 2 দিন বিরতি দিয়ে 14 মে থেকে মাঠে গড়াবে টি-20 সিরিজ। কক্সবাজার একাডেমি মাঠে দুপুর 1:30টায় শুরু হবে ম্যাচ। একই মাঠে 16 ও 18 মে যথাক্রমে হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান প্রতিবাদে আনন্দ শোভাযাত্রা। অনন্য আয়োজনে উচ্ছ্বসিত নানা জাতি গোষ্ঠী সহ নগরবাসী। বৈশাখের প্রভাতে রমনা ও রবীন্দ্র সরোবর সহ সারা দেশে গানে কবিতা নৃত্যে বর্ষবরণ। প্রাণের উৎসবে মেতেছে বাঙালি। এবারে বিশেষভাবে আমরা অন্ধকার থেকে আলোর পথে সবাইকে অভিযাত্রী হবার আহ্বান জানিয়েছি। গানগুলো আসলে পরিস্থিতি অনুযায়ী মাথায় রেখেই করা হয়েছে। এটাও একটা আসলে আমি বলবো প্রোটেস্ট, এটাও সলিডারিটিরই একটা উপস্থাপনা। দুঃখ গ্লানি ভুলে নতুন বছরে বৈষম্যহীন দেশ গড়াই এবারের অঙ্গীকার। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার। শুভ নববর্ষ। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং গাজায় 35টি হাসপাতাল ধ্বংসে যুক্তরাষ্ট্রের 900 কেজি বোমা ব্যবহার। আরও 73 ফিলিস্তিনিকে হত্যা। ইয়েমেনে হামলায় নিহত 6। এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।